আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে শহীদ সেনা দিবস। আপনারা যে শেখ হাসিনার পরিকল্পনায় আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায় এবং সর্বশেষ বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের যে প্রাপ্ত তথ্য, সেই তথ্য অনুযায়ী ভারতের মদদে এবং প্রত্যক্ষ সহযোগিতায় বিডিআর পিলখানায় আমরা 57 জন সেনা কর্মকর্তাকে হারিয়েছি আজকের দিনে। একটি শোকাবহ দিন, একটি বেদনা বিধুর দিন। এবং আজকের এই সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে যে বিষয়টি আমি নিয়ে আসতে চাচ্ছি, মূলত এই অনুষ্ঠানটি আমি নিবেদন করতে চাই আমাদের সেনা কর্মকর্তাদের স্ত্রীদের কাছে। বর্তমানে যারা সেনা কর্মকর্তা আছেন তাদের স্ত্রীদের উদ্দেশ্যে এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত অনেকের পরিবারের উদ্দেশ্যে। ধরেন জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনীন আহমেদ, তিনি তার জীবনের শেষ মুহূর্তে বাঁচার যে আকুতি, সেই আকুতির একটি অডিও আমার হাতে সাম্প্রতিক সময় এসেছে। সেই অডিওটি আমি তুলে ধরতে চাচ্ছি, কারণ বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এমন অনেক মাস্টার মাইন্ড এখনো বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অবস্থান করছে, যারা তাদের ব্রাদার ইন আর্মস, যারা তাদের বন্ধুদের রক্তের উপর দিয়ে তারা বেনিফিটেড হয়েছে। অনেকে বিদেশে অবস্থান করছে, এখনো অনেকে দেশে অবস্থান করছে। আমরা চাই যে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। এবং বর্তমানে যারা কর্তব্যরত সেনা কর্মকর্তা আছেন, তাদের স্ত্রীদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা আপনাদের স্বামীর উপর চাপ সৃষ্টি করুন, যে নিজের স্বার্থ বাদ দিয়ে আমাদের সেনাবাহিনীকে শেখ হাসিনা যতটুকু ক্ষতিগ্রস্ত করেছে, সেই জায়গাটা থেকে আমাদের সেনাবাহিনী যেন আগের মর্যাদায়, পূর্ণ বিক্রমের যে মর্যাদা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর, এই জায়গায় যেন পৌঁছাতে পারে। সেই জায়গাটা আমার মনে হয় যে পরিবার থেকেও একটা চাপ সৃষ্টি হওয়া খুব জরুরি। কারণ সেনা কর্মকর্তাদের পৃথিবী কিন্তু খুব ছোট, তাদের পরিবার ক্যান্টনমেন্ট এর বাইরে কিন্তু যোগাযোগ খুব কম, যদিও হাসিনার আমল থেকে এই যোগাযোগগুলো অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল নানা উদ্দেশ্যে। তো আমার মনে হয় যে পরিবার যদি একটা চাপ সৃষ্টি করেন, আমার মনে হয় তাহলে এই বিষয়টি অনেক বেশি কার্যকর হবে। কারণ বছরের পর বছর ঝুলে আছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল, সেই তদন্ত কমিশন একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের এখনো আলোর মুখ দেখেনি। বিভিন্ন সূত্রে আমরা যা জেনেছি, সেই রিপোর্টটি অনেকটাই সন্তোষজনক। অর্থাৎ ধরেন, আমি রিপোর্টটি সম্পর্কে আমি যদি বলি যে আমি 65 to 75% এই রিপোর্টের সাথে একমত, যে এটি একটি ভালো কাজ হয়েছে। মাঝখানে নতুন সরকার আসার পরে বলা হচ্ছিল যে আবারও তদন্ত কমিশন হবে, কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নতুন কোনো তদন্ত কমিশন হবে না, নতুন কোনো তদন্ত কমিটি হবে না। স্বাধীন কমিশন যেই রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের আলোকে বিচার এবং অন্যান্য কার্যক্রম চলবে। তো আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে এবং আমরা চাই যে যত দ্রুত অপরাধীদের চিহ্নিত করা যায়। এবং বিডিআর স্বাধীন কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বেশ কিছু আসামিকে বাদ দেওয়া হয়েছে, এগুলো উদ্দেশ্যকৃত অথবা ভুল বশত হতে পারে। আরো বেশ কিছু ব্যক্তি এই ঘটনায় আসামির তালিকায় ঢুকবে, তাদেরকে অন্তর্ভুক্ত করা, পুরো রিপোর্টটি পর্যালোচনা করে যেই জায়গাগুলোয় বাদ পড়ে গেছে, সেই জায়গাগুলোকে আমার মনে হয় যে অন্তর্ভুক্ত করাটা খুব জরুরি। তো আজকের যে শিরোনাম, যে বাঁচার আকুতি, জেনারেল শাকিল আহমেদের স্ত্রীর সর্বশেষ মনোলাপ, অর্থাৎ দরবার হলে যখন সবাইকে বন্দি করে রাখা হয়েছে, সে সময় আসলে উন্নত দেশি বিদেশি সৈনিকদের একটা চক্র বিডিআর প্রধান শাকিল আহমেদের বাসায় হামলা করে। এবং সে সময় শাকিল আহমেদের স্ত্রী, খুব সম্ভবত জেনারেল শাকিলের যে এডিসি ছিলেন, তাকে টেলিফোন করেন, তার কাছে সাহায্য চান। আসলে আমরা সেই অডিওটি শুনি। আমাকে মেরে ফেলবে। আপনার কেউ আছে ওখানে? হ্যাঁ সেখানে মেরে ফেলতে বলছে। বলছে আপনাকে? হ্যাঁ। কি বলছে আপনাকে? আপনার ওখানে কেউ আছে? হ্যাঁ। আপনি একা ওখানে?
ম্যাডাম আপনি লুকে থাকেন কোথাও, তার বাসায় গেছে ম্যাডাম, বাথরুমে আছে, দরজা খুলে আমাদের আমার রুমে এসে করছি ওরা। এখন দরজাটা এখনই আপনি হাতটা উঠে চলে যান। চলে যান ম্যাডাম, হাতটা উঠে করে নিন। আচ্ছা ধরুক ম্যাডাম, কিছু আসতে ম্যাডাম, ধরুক কিছু হবে না ইনশাল্লাহ। মানে আমরা এখানে দরজা বন্ধ হয়ে আছি, আমাদের কেউ নাই, লোক পাচ্ছি ম্যাডাম, আমি বলতেছি আপনি থাকেন, আপনি আমি যাই না। আপনার থাকেন না কিছু বড় বড় পদ্ধতি ধরে ভাঙতেছে। আমি কি বলছি না, আমি আসতেছি লাইনে এবং দর্শক এই পর্যায়ে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেখেন একজন জেনারেলের ওয়াইফ কত অসহায় আকতি, মানে বড় বড় পাথর দিয়ে দরজা ভেঙে ফেলছে, তারা ঢুকবে। তিনি বলছেন যে সেনাবাহিনী কোথায়, খুব সম্ভবত এডিসি মাজহার, তিনিও হয়তো শহীদ, আমি যতটুকু জানি তিনিও শহীদ হয়েছেন। তো শাকিল আহমেদের স্ত্রী নাজদিন আহমেদ বারবার আকুতি করছেন সেনাবাহিনীকে আসলে আমার এই বাসায় যেন পাঠিয়ে দেওয়া হয়। এবং মানে যে অফিসারের কাছে তিনি সহযোগিতা চাচ্ছেন শাকিল আহমেদের এগেসি, তিনি বলছেন যে তারা দরবার হলের ভেতরে আটকা, এখান মানে তারপরও তিনি আশ্বস্ত করার চেষ্টা করছেন, সাহস দেওয়ার চেষ্টা করছিলেন জেনারেল শাকিল আহমেদের স্ত্রীকে। এবং এদিকে আপনি যদি দেখেন, আমি গত জুলাইতে আরেকটি অডিও আমার এই চ্যানেল থেকে দিয়েছিলাম, যেখানে শাকিল আহমেদরা যখন আক্রান্ত হন বিডিআরের দরবার হলে, তখন শাকিল আহমেদ যোগাযোগ করেন শেখ হাসিনার সাথে। পরবর্তীতে শেখ হাসিনার অফিস থেকে তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়। সেই অডিওটা আপনাদেরকে একটু শোনাই যে হাসিনা কত ধূর্ত এবং কত মিথ্যাবাদী ভূমিকায় ছিল, কতটা ঠান্ডা মাথায় আমাদের এই সেরা অফিসারদেরকে হত্যা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় হাসিনা যোগ দিয়েছিল। এই অডিওটি শুনলে আপনারা আরেকটু স্পষ্ট হবেন, যদিও এটি গত 7ই জুলাই সম্ভবত আমার চ্যানেল থেকে আমি দিয়েছিলাম। আবার একটু আপনাদেরকে শোনাতে চাই। স্যার আমাদের প্রধানমন্ত্রী কথা বলবেন দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআরের বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী, র্যাব চলে যাবে ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা মারাতে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না, তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি।
আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএনজি। এনি ক্যাজুয়ালিটি নো? এখন পর্যন্ত আমরা জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। আমি দেখি হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি না। সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি জানি শুট যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা। ধন্যবাদ। দর্শক, হাসিনার এই যে ধূর্ত যে কথোপকথন আপনি যদি দেখেন যে র্যাব মুভ করেছে, র্যাবকে কাজ করতে দেওয়া হয়নি, র্যাবকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। র্যাব গেটেই ছিল কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সে বলেছে সেনাবাহিনী মুভ করছে, সেনাবাহিনীকে মুভ করার নির্দেশই দেওয়া হয়নি। যারা মুভ করতে চেয়েছিল তারা চেষ্টা করার পরেও তাদেরকে নিবৃত্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। যারা এই উদ্যোগী হয়ে চেষ্টা করেছে, প্রতিবাদ করেছে, প্রত্যেকটা মানুষকে, এবং 3 গেট দিয়ে যাচ্ছে। এবং এর মধ্যেও দেখেন হাসিনার যে কৌশল, সে জানতে চাচ্ছে যেন ক্রস ফায়ারিং না হয়, অর্থাৎ হাসিনার যেই পরিকল্পনায় যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা কেউ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়। আমাদের বিডিআর এর তৎকালীন অফিসার এবং অফিসারদের হাতে সেটি আবার সে ইনশিওর করার নির্দেশনা দিচ্ছে। এরকম গোলাগুলির মধ্যে সে নির্দেশ দিচ্ছে ছবি তুলে রাখো, মানে ফাইজলামির আর শেষ নাই আর কি। এবং বাট শাকিল আহমেদ মানে ওরকম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও এরকম একটা পরিস্থিতিতেও আমি বলবো যে তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় সাহসিকতার সঙ্গে এবং একজন বাহিনী প্রধান হিসেবে সরকার প্রধানের প্রতি তার যেভাবে কথা বলার কথা তিনি সেভাবেই কথা বলেছেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। তো খুবই ঠান্ডা মাথায় এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং দেখেন 2009-এর পর থেকে আজকে 2026 এখন পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। তারপরেও ভালো যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে অনেক ফুল স্টপ, অনেক নো ইফ বাট ফুল স্টপ বাদ দিয়েও একটি তদন্ত কমিটির একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট আমরা চাই আলোর মুখ দেখুক এবং সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক অত্যন্ত দ্রুত গতিতে। পাশাপাশি বিডিআর এর এই বিচারের নামে হাসিনা নিরীহ, এর মধ্যে অপরাধীও থাকতে পারে, বাট এর মধ্যে অধিকাংশই নিরীহ মানুষ গত বছরের পর বছর জেল খাটছেন, বছরের পর বছর জেলে আটকা আছেন। উপরের নির্দেশে তাদের জামিন হচ্ছে না, জামিন হতে যেও হচ্ছে না, জামিনের শুনানি হচ্ছে না, নানা রকম কাহিনী চলছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময় দফায় দফায় কিছু বিডিআর সদস্য জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু তারপরেও এখনো অনেকেই ঝুলে আছেন বছরের পর বছর ধরে। এবং গত 16-17 বছর ধরে এই যে বিচারের নামে প্রহসন, আমার মনে হয় যে সেই জায়গা থেকেও এদেরকে রেহাই দেওয়া উচিত। যারা নিরীহ, অর্থাৎ মানে বাহিনীতে আসলে অপরাধ করলে একসাথে সবাই মানে অন্তর্ভুক্ত হয়ে যায়, আইনটা এমনই। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এখন পর্যন্ত ধরেন বিডিআর কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী যে আভাস আমরা পেয়েছি, তাতে আমার মনে হয় যে নিরীহ বিডিআর সদস্য যারা ছিলেন তাদের ব্যাপারে আরেকটু সহজ ভূমিকা আমাদের নেওয়া উচিত, কারণ তারা এ পর্যন্ত অনেক বেশি নির্যাতিত হয়েছেন, অনেক বেশি বিপদগ্রস্তই আমি বলবো। তো এই হচ্ছে অবস্থা। আজকে বিডিআর এর যেই কি বলবো সেনা কর্মকর্তাদের যেই কবর, সেখানে রাষ্ট্রের অনেক গণ্যমান্য ব্যক্তিরা গেছেন। প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গেছেন। আমি এখন পর্যন্ত যা কথাবার্তা যা দেখছি তাতে আমি আশাবাদী। এবং আমাকে অনেকে বলছেন যে সরকারের বিষয়ে আমি একটু চুপ থাকছি কেন বা দেখছি না কেন, অনেক কিছুই। আমার মনে হয় যে একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনাকে একটা মিনিমাম একটা স্পেস তো দিতে হবে। একটা নতুন বিয়ে করলে একটা হানিমুন পিরিয়ড বলে একটা ব্যাপার থাকে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে একটা হানিমুন পিরিয়ড বলে একটা ব্যাপার থাকে। সেই জায়গাটা অল্প কিছুদিন আমরা একটু দেখতে চাচ্ছি প্রধানমন্ত্রী যা বলছেন তার অনুসারীরা সেটি পালন করছেন কিনা। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, প্রধানমন্ত্রী যে মানসিকতা পোষণ করে কাজ করছেন, তার অনুসারীদের অনেকেই তার অনেক বিপরীত ভূমিকা অবস্থান করছেন। তারা সেই হাসিনা আমলের মতো ভাবছেন যে ধমক দিয়ে কথা বললেই বোধহয় তাদের ক্ষমতা প্রকাশ পাবে। কিন্তু জুলাই আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে চোখ গরম করে গলা ঢাকায় ক্ষমতা দেখায় লাঠির বাড়ি দিয়ে কোনো ধরনের সাফল্য অর্জন করা যায় না।
লেজ তুলে ফাইনালি দেশ থেকে পালাতে হয়। তো আমার মনে হয় যে এটা বড় শিক্ষা। এবং পুলিশের মধ্যে কিছু উগ্রতা আমরা দেখছি। মাদক ধরার জন্য সরোয়ার্দী উদ্যান ঘিরে ফেলে ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে টেলিভিশন ক্যামেরা নিয়ে যে মহড়া দিয়ে মাদক নির্মূল করা যাবে না। মাদকের যে উৎস, সেই উৎস আপনারা নিয়ন্ত্রণ করেন। মাদকের যারা মূল হোতা, মূল যারা কারবারি, তাদেরকে স্যালিউট দিবেন। আর সরোয়ার্দী উদ্যানে যে রাস্তাঘাটে যে মানুষকে হয়রানি করবেন, মাস্তানি করবেন পুলিশের ইউনিফর্ম পরে, এটা তো আমার মনে হয় যে এটা বোধহয় বুমেরাং হবে আর কি, এবং বর্তমান সরকারের জন্য ক্ষতিকর হবে যা দেখছি। এবং আমরা পুলিশ বাহিনীতে আরেকটা মনিরুল, আরেকটা হারুন, আরেকটা বেনজিরের সৃষ্টি হতে দেব না ইনশাল্লাহ, এবং হতে দেওয়া হবে না। এটা পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনীর মতো করে, জনগণের বন্ধুর মতো করে কাজ করতে হবে। কারণ ধমক দিয়ে, লাঠির বাড়ি দিয়ে যে কাজ হয় না, সেই কাজ অনেক বিনয়ের সাথে, অনেক ভালোভাবে সেই কাজ হয়। অন্তত তারেক রহমান সাহেব 18 বছর 17 বছর যে তিনি লন্ডনে ছিলেন, আমার মনে হয় যে তার এই পর্যবেক্ষণ বা তার এই অভিজ্ঞতা অনেক বেশি। সেই তার একটি বাস্তবায়ন আমরা দেখতে চাই। সরকারকে আমরা একটু স্পেস দিতে চাই, একটু দেখতে চাই যে প্রধানমন্ত্রী যা ভাবছেন, তিনি যা বলছেন, তিনি যা করছেন, তার অনুসারী যারা আছেন, অনুসারী বলতে ধরেন আমাদের এখানে মন্ত্রী যারা আছেন, প্রতিমন্ত্রী যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তারা আসলে কতটুকু কি করছেন, সেই জায়গাতে আমরা আমাদের দৃষ্টি একেবারে নিবদ্ধ আছে। আমি তো বলবো যে আমি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখছি, তথ্যগুলো রাখছি, বিশ্লেষণ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। নিশ্চয়ই সেগুলো আপনাদের সামনে অতীতের মতোই সামনে নিয়ে আসার চেষ্টা হবে। কারণ সবার আগে বাংলাদেশ, এটি আজকে বিএনপি স্লোগান, কিন্তু এই স্লোগান অনেক আগে থেকেই আমি অনেক আগে থেকেই এই স্লোগান নিয়েই কাজ করছি যে আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জন্যই কাজ করি। তো এই হচ্ছে বিষয়। অনেকে আমাকে আবার জানতে চাচ্ছেন, একজন দেখলাম বলছেন বিডিআর নিয়ে আসলে 2009 সালের বিডিআরের এই ঘটনাটা আমি অনেকটা নিজের প্রত্যক্ষদর্শী বলতে বলবো যে ধরেন গোলাগুলির এই সময়টাই তো পুরো 72 ঘন্টা তো বিডিআর এর আশেপাশে অবস্থান, এবং যে মুহূর্তে সেনাবাহিনী পিলখানার গেট দিয়ে ঢুকে, আমি বিডিআর এর পিলখানার ভেতরে ঢুকেছিলাম রাইফেলস স্কোয়ারের যে গ্রিল আছে সেই গ্রিল টপকে। এবং আমার একটি রিপোর্ট আপনারা অনেকে দেখেছেন, আমি একটু দেখাই, যার জন্য ধরেন আমি বিডিআর এর জায়গাটায় অনেক বেশি নিজের একটা সম্পৃক্ততা অনুভব করি, এবং আমি ফিল করি যে এর বিচার হওয়াটা কত জরুরি। আমি যদি আপনাকে একটু দেখাই, জাস্ট একটু রিকল করে দেওয়ার জন্য, আমি এই বিষয়গুলো কখনো দেখাতে চাই না, তারপরে জাস্ট একটু রিকল করাই দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে কি কারণে আমি বিডিআর নিয়ে কাজ করছি। এখন অনেক ধরে নতুন নতুন যুগী সৃষ্টি হয়েছে, অনেক কথা বলছে, বিডিআর নিয়ে এ পর্যন্ত আমি যা কাজ করেছি, চেষ্টা করেছি সর্বোচ্চ তথ্যগুলো সামনে আসার জন্য, এবং বিডিআর কমিশনকে আমি আমার মতো করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, যেন এই ঘটনাটার প্রকৃত রহস্য উন্মোচিত হয়, প্রকৃত বিষয় বের হয়ে আসে। এবং বিডিআর কমিশনে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের অধিকাংশেরই ইন্টারভিউ আমি বিগত বছরগুলোতে আমরা এখানে করেছি। আপনি যদি দেখেন যে 2009 সালের এটা সম্ভবত 27 ফেব্রুয়ারি ভিডিও। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি। ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোনো কর্মকর্তা, যিনি এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখন জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশি পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ। এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে। যেমন এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি
দেওয়া বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া, শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে খাটের তোষকগুলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। তো দর্শক, এরকম ভাবে ধরেন যে প্রথম যে ফার্স্ট টাইম যে অভিজ্ঞতা আমার গণকবর, নিজের চোখে দেখা সারি সারি সেনা কর্মকর্তার লাশ চোখের সামনে দেখা, যে বিষয়গুলো আমাকে অনেক বেশি সম্পৃক্ত করেছে এই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কাজ করার জন্য, চাপ সৃষ্টি করার জন্য, ক্রমাগত হ্যামারিং করে যাওয়ার জন্য। এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের পরে বর্তমান যে গণতান্ত্রিক সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, তারা এই বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এবং খুব সহসাই আমি আশা করছি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে একটি বই আপনাদের সামনে নিয়ে আসার। সেটির নাম হচ্ছে একটি রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ, যেদিন ইউনিফর্ম কেঁদেছিল। এই বইটির কাজ চলছে, আশা করছি মার্চের ফার্স্ট উইক নাগাদ বাংলাদেশে প্রকাশিত করতে পারবো কিনা জানি না, অন্তত অনলাইনে এই বিডিআর নিয়ে আমার যত কাজ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনারা পাবেন। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনারা সেই ঘোষণাটি পাবেন। নিশ্চয়ই এটিকে দলিল হিসেবে আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারবেন, ভবিষ্যতে যারা গবেষণা করবেন তাদের জন্য হয়তো কাজে লাগবে। তো আমি অনুষ্ঠান আর বড় করব না, লম্বা করতে চাই না, অনুষ্ঠান এখানে শেষ করব। প্রার্থনা একটাই আজকের এই দিনে, যে বিডিআর এর যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, আমাদের সেনাবাহিনীকে যেভাবে দুর্বল করা হয়েছে ভারতের পরিকল্পনায়, হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায়, আওয়ামী লীগের নেতাদের সহযোগিতায়, সেই জায়গাটির বিচার হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার আগের শক্তিশালী মর্যাদায় ফিরে যাবে। এখনো যারা বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, যারা এখনো সেনাবাহিনীতে আছেন, তাদের ব্যাপারেও কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ ভেতর থেকে শত্রু বসে বসে ছোবল দেবে, সেই ছোবলে আমাদের সেনাবাহিনী রক্তাক্ত হবে, সেনাবাহিনী দুর্বল হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেই সুযোগটি বোধহয় আর দেওয়া যাবে না। এবং সেনা কর্মকর্তাদের যারা স্ত্রী আছেন, আমি তাদেরও মনোযোগ আকর্ষণ করছি। আজকে জেনারেল শাকিল আহমেদের স্ত্রীর যে আকুতি, আমি আশা করি সেটি আপনাদেরকে স্পর্শ করবে এবং আপনারাও পারিবারিকভাবে চাপ প্রয়োগ করবেন। আপনাদের যাদের স্বামীরা লোভী, যাদের স্বামীরা নিজের প্রমোশন, সুযোগ সুবিধা, আরামাইশের জন্য সেনাবাহিনীর সঙ্গে আপোষ করে, সেনাবাহিনীর শপথের সঙ্গে আপোষ করে, বাংলাদেশ নামক এই রাষ্ট্রের সঙ্গে আপোষ করে, তাদের বিরুদ্ধে আপনারা ঘরের ভেতর থেকেই প্রতিরোধ গড়ে তুলবেন, প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। আমার মনে হয় যে রাষ্ট্রীয় চাপ এবং পারিবারিক চাপ, এই দুটি ছাড়া হাসিনা যে ক্ষতি আমাদের করে গেছে, হাসিনা যেভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে, তার থেকে বের হয়ে আসা আমাদের জন্য বেশ কঠিনই হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।